স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। তো আজকে আমরা স্টার্ট করব আমাদের এই চ্যাপ্টারের গাণিতিক প্রবলেমগুলো স্টার্ট করব আর কি। হ্যাঁ, তো আসো প্রবলেমগুলো একটু করে লিখি আমরা। প্রথমেই 1 নাম্বার দিয়ে লিখো যে এখানে টাইপ 1 কোশ্চেন দেওয়া আছে। দেখো টাইপ 1 এর দেওয়া আছে আমাদের সাধারণ জারণ বিজারণ সংক্রান্ত সমস্যাবলী। এখানে ডিরেক্ট কি থাকবে, ডিরেক্ট একটা জারক থাকবে, ডিরেক্ট একটা বিজারক থাকবে, দেন কিছু স্টেটমেন্ট লেখা থাকবে। আমরা এটা পড়ার ট্রাই করি। দেখো কি বলতেছে এখানে। সো বলতেছে যে একটি লোহার তার আছে। আমি করছি কি, লোহার তারটাকে লোহার তারটাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের 0.2 মোলার 98.5 ml দ্রবণে চালনা করছি। চালনা করলে হবে, মুছে গেছে কেন, চালনা করলে সম্পূর্ণ জারিত হয়। তাহলে আয়রনের ভর কত? তো এটা সিনারিওটা এরকম, সিনারিওটা তোমাকে দেখাই। ধরো আমার কাছে এরকম একটা লম্বা একটা লোহার তার আছে। হ্যাঁ, এই লম্বা একটা লোহার তার আছে। দেখাই। হ্যাঁ, এই লম্বা একটা লোহার তার আছে। তো আমি কি করলাম, এই লোহার তারটাকে আমার একটা এখানে একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা দ্রবণ আছে। আমি করলাম কি, প্রথমে এই লোহার তারটাকে সালফিউরিক অ্যাসিডের মতো চুবাই নিছি। কোথায় করছি? সালফিউরিক অ্যাসিডের মতো চুবাই নিছি। চুবানোর পর এই সম্পূর্ণ দ্রবণটাকে আমি ঢুকাই দিছি কোথায়? KMnO4 এ। প্রথমে এখানে কি আছে? প্রথমে এখানে আছে কি, আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড আছে। হ্যাঁ, পর আমি করলাম কি, সম্পূর্ণ দ্রবণটাকে ঢুকাই দিলাম কোথায়? KMnO4 এর এই দ্রবণে ঢুকাই দিলাম। তো বলছে যে কি, যদি এখানে প্রবেশ করে তাহলে এই সম্পূর্ণ লোহাটা কি হয়ে যায়? জারিত হয়ে যায়, জারিত হয়ে যায়। তো এখন বলছে যে কি, যদি জারিত হয়ে যায় তাহলে আমার এই লোহার টুকরার ভর কত? তাহলে আমরা মোটামুটি এটা ভিজুয়ালাইজ করলাম। এখন আসো এই প্রবলেমটা আমরা সলিউশন করি। তো একটা কথা মাথায় রাখবা, এখানে যেভাবে দেখা যাচ্ছে সলিউশন প্রবলেম, সব ধরনের জারণ বিজারণের প্রবলেম কিন্তু আমরা একইভাবে সলিউশন করব। তো এই প্রবলেমটা সলিউশন করার জন্য স্টেপ 1 আমাদের কাজ কি জানো? প্রথম কাজ হচ্ছে যে কি, জারক বিজারককে আলাদা করে লেখা। আমার এখানে জারক প্লাস বিজারককে আলাদা করে লিখতে হবে। প্রথমে জারক বিজারককে প্রথমে আলাদা করে লিখতে হবে। তো আমি দেখলাম এখানে বলছে কি, এখানে বলছে আমাকে আয়রনের তার দেওয়া আছে, তারপর বলছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া আছে, সাথে কিন্তু আমাকে একটা মিডিয়াম ইউজ করা হয়েছে। মিডিয়ামটা কি? সালফিউরিক অ্যাসিড। দেখো দেখো তো স্যার, আমি এখন এই বিক্রিয়াটা আমার ওই জারণ বিজারণের সমতাকরণের মতো হয়ে গেছে কিনা? যেখানে আয়রন দেওয়া আছে, এখানে KMnO4 দেওয়া আছে, দেন হচ্ছে আমার কি করতে হবে, এখানে আমার বিক্রিয়াগুলা বাকিগুলো কি করতে হবে স্যার? চালনা করতে হবে। এখন দেখো স্যার, এখন যদি আমি তোমাকে ধাপে ধাপে দেখাই, প্রথম কাজ কি জানো স্যার? দেখো প্রথমে এখানে যখন আমি আয়রনের সাথে সালফিউরিক অ্যাসিড H2SO4 রিঅ্যাকশন করব, তখন আমার উৎপন্ন হবে কি জানো? তখন আমার উৎপন্ন হবে ফেরাস সালফেট FeSO4। এরপরে এই যে FeSO4 আছে না, এই FeSO4টাই মূলত রিঅ্যাকশন করবে কার সাথে? KMnO4 এর সাথে গিয়ে কি করবে স্যার? রিঅ্যাকশন করে ফার্দার সে কি হবে স্যার? জারিত হবে। তো এখন যদি আমি এটা একটা কঙ্কাল সমীকরণ লিখতে চাই, দেখো স্যার কিভাবে লিখতে পারি, যে Fe2 প্লাস আরেকটা কি MnO4 মাইনাস, আর সাথে যেহেতু এখানে একটা অ্যাসিডিক মাধ্যম আছে, তুমি কিন্তু একটা S প্লাস দিতে পারো, তারপরে গিয়ে ফার্দার রিঅ্যাকশনটা চলবে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে তোমার এইভাবে রিঅ্যাকশনটা লেখার পরে একটু আলাদা করে লিখবা যে রিঅ্যাকশনে কি কি আছে কি কি নাই। বলবে যে এখানে জারক হচ্ছে কে? জারক হচ্ছে Fe+2, বিজারক হচ্ছে কে? সরি, উল্টা বললাম। এখানে জারক হচ্ছে কে? MnO4 মাইনাস, আর বিজারক হচ্ছে কে? Fe+2। কারণ এই বেটা কি করবে? এই বেটা জারণ বিক্রিয়া দেবে, তাহলে সে কি হবে? বিজারক। আর এই বেটা কি করবে? বিজারণ দেবে, তাই কি হবে? জারক। আর এটা হচ্ছে কি, আমার মাধ্যম, মানে মিডিয়াম আর কি, অ্যাসিডিক মিডিয়াম। তো স্টেপ 1টা লিখে ফেলবা। প্রথম কাজ কি করবা? জারক আর বিজারক আলাদা করে লিখবা। কেমনে লিখবা? আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, প্রথমে তুমি এই রিঅ্যাকশনটা লিখবা 2 ধাপে, যে প্রথম ধাপে এটা হয়, পরের ধাপে কি হয়? এটা হয়। রিঅ্যাকশন না, সরি, মানে লিখবা আর কি, যে এখানে কে কে জারক আর কে কে বিজারক। রিঅ্যাকশনও তোমার ফুল কমপ্লিট করতে হবে না, জাস্ট এমনি লিখে রাখবে এইভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার স্টেপ 2। এখন আমি স্টেপ 2তে কি করব? স্টেপ 2 এর মধ্যে আমি স্যার আমার ওই যে তোমাদের দেখাইছিলাম, মনে করে দেখো যে তুল্য কনসেপ্ট, আমি এখানে কি করব স্যার? তুল্য কনসেপ্টের ধারণাটা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে? দেখো স্যার, আমার এখানে যে রিঅ্যাকশনটা আমি লিখছিলাম, এটা একটু করে এই পাশে দেখাই তোমাকে। যেখানে কি কি আছে? আয়রন +2 আছে, একটা আছে কি MnO4 মাইনাস আছে, সাথে এখন
থাকবে অনেক কিছু। তাহলে এখানে দেখো স্যার কিছু এখানে কিন্তু যখন আমি তুল্য সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করবো কোনো একটা রিয়েকশনকে, আমার কিন্তু সমাধা করতে হবে না। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? আমি এখান থেকে বলতে পারি না স্যার আমার এখানে কি আছে, আমি এখানে বলতে পারি না যে আমার 1 গ্রাম তুল্য আয়রন প্লাস 2 সমান সমান, আমি কি বলতে পারি না যে 1 গ্রাম তুল্য MnO4 মাইনাস, স্যার এটাকে বলতে পারি আমি? কারণ আমি আগে যখন ম্যাথ করাইছিলাম তখন কিন্তু স্যার দেখাইছিলাম যে আমরা যে কোনো রিয়েকশনকে চাইলে 1 গ্রাম তুল্যের সমান সমান দিয়ে সব লিখতে পারি। আর আমরা জানি দুনিয়ার যতগুলো 1 গ্রাম তুল্য আছে সবগুলোই কি সমান। ওই মূল সংখ্যার ওখানে করানোর সময় তোমাদের দেখাইছিলাম ওই অ্যাসিড ক্ষার বিক্রিয়াগুলো যখন করাইছিলাম আর কি মেইনলি। আচ্ছা, তাহলে এখন আসো আমরা এই তুল্য সংখ্যাটাকে ভেঙে ফেলি। তো তোমাদেরকে শিখাইছিলাম কিনা বলো স্যার, তুল্য সংখ্যাকে কেমনে ভাঙে মনে আছে? যে আমরা জানি তুল্য সংখ্যা ই সমান কি ছিল, এন ইন্টু কি ছিল স্যার, এনএফ সমান সমান এন প্রাইম ইন্টু কি হবে স্যার, এনএফ প্রাইম। মনে করে দেখো স্যার শিখাইছিলাম। তাহলে এখন দেখো স্যার, এখন আমার সব খেলা হচ্ছে এই মূল সংখ্যাকে আমরা কিভাবে ভাঙতেছি। দেখো এখন আমার সব খেলা হচ্ছে এই মূল সংখ্যাকে আমরা কিভাবে ভাঙতেছি। তো তোমাদেরকে মূল সংখ্যা ভাঙার সিস্টেম কি কি দেখাইছিলাম? দেখাইছিলাম স্মল এম বাই বড় হাতের এম। এরপর দেখাইছিলাম কি যে ঘনমাত্রার এস ইন্টু কি আয়তন ভি। এরপর শিখেছিলাম কি এন ডিভাইডেড বাই এন এ। আরেকটা শিখেছিলাম কি ভি বাই 22.4। তো এখন প্রশ্ন হচ্ছে তোমার এখান থেকে কোয়েশ্চেন পড়ে তোমাকে কি কি সিলেক্ট করবে সেটা বুঝতে হবে। তাহলে আসো কোয়েশ্চেনটা পড়ি। আমাকে দেখো কোয়েশ্চেনটা পরে আমি দেখতেছি যে আমার এই যে KMnO4 আছে, দেখো KMnO4 এর ঘনমাত্রা দেওয়া আছে আর কি আয়তন দেওয়া আছে। তাহলে বুঝেই যাচ্ছি যে আমি এই যে 1 গ্রাম তুল্য MnO4 আছে, আমি এই 1 গ্রাম তুল্য MnO4 এর জন্য কোনটা সিলেক্ট করব? এই এন প্রাইমকে আমি ভাঙবো কিভাবে? এন প্রাইমকে আমি ভাঙবো এই যেভাবে যে ঘনমাত্রা ইন্টু আয়তন হিসেবে। আর সাথে আছে কে? সাথে আছে এর তুল্য সংখ্যাটা NF প্রাইম। স্যার একটু দেখো তো স্যার এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছো নাকি এটা আরেকবার রিপিট করব? আচ্ছা তাহলে সবাই বুঝতে পারছি, ওকে ফাইন। তাইলে এটা চলে গেল আমার MnO4 ভাঙা। এরপর দেখো স্যার আয়রনটাকে কেমনে ভাঙবো? এখানে বলছে যে কি ডাইরেক্ট বলছে যে আয়রনের ভর কত। তাহলে এটাকে বুঝে যাচ্ছি স্ট্রংলি যে আমার এটাকে ভাঙতে হবে কিভাবে। ভর মানে কি স্যার, এই এম বাই এম আকারে ভাঙতে হবে। তাহলে আসো এই এনকে আমরা ভাঙি কিভাবে, যে এম বাই বড় হাতের এফ ইন্টু এনএফ। শেষ, আমার খেলা শেষ হয়ে গেছে স্যার। তাইলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে কি আমার এই জারক বিজারককে আলাদা করে লিখলাম। এরপরে আমার স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে যে কি এই তুল্য সংখ্যার কনসেপ্ট দিয়ে ভেবে লিখা যায় 1 গ্রাম তুল্য Fe+2 সমান সমান 1 গ্রাম তুল্য MnO4 মাইনাস। এখন তুমি বলতে পারো স্যার আমি তো দেখলাম যে আমাদের বইতে ভেবে লেখা আছে যে বইতে ডিরেক্ট FeSO4 সমান সমান হচ্ছে যে কি 1 গ্রাম তুল্য কি KMnO4। স্যার বইতে স্যার এইভাবে করা আছে। আসলে স্যার আমার এখানে দেখো মেইন কিন্তু সালফেটকে লাগতেছে না, আমার এখানে জানতে চাইছে ডিরেক্ট লোহার ভর কত। এজন্য স্যার আমি ডিরেক্ট Fe+2 দিয়ে কাজ করব। আর KMnO4 আমার স্যার সম্পূর্ণ লাগে না। আমি জানি বিক্রিয়ার মধ্যে কিন্তু পটাশিয়ামের কোনো ভূমিকা নাই, জাস্ট কাকে লাগে স্যার, MnO4 মাইনাসকে লাগে। আর যখন আমি ভর হিসাব করবো স্যার তখন আমি MnO4 এর ভর হিসাব করব, যতটুকু অংশ ততটুকুর ভর হিসাব করবো স্যার। তাইলে আমার জন্য হিসাবটা করা কি হবে স্যার, সুবিধা হবে। আচ্ছা যাই হবে হোক, তাহলে আমার স্টেপ 1 স্টেপ 2 কাজ শেষ। এরপর আমার স্টেপ 3 কি? স্টেপ 3 হলো এখন মানগুলো বসে হিসাব করব। স্টেপ 3 কি করব? স্টেপ 3 হচ্ছে মান বসিয়ে হিসাব করো। তাহলে এখন স্যার এখন আমরা মানগুলো বসে হিসাব করি। দেখো তো স্যার এখানে বলছে 0.2 মোলার 98.5 ml। তাহলে আসো প্রথমে আমরা এখানে বসাই 0.2 মোলার ইন্টু 98.5 ml। যেহেতু স্যার ml এ বলা আছে একটু কষ্ট করে স্যার এটাকে 1000 থেকে ভাগ করে লিটার নিতে হবে ইন্টু। আর এখানে দেখো স্যার কি কি আছে, এই স্মল m এর মানটাই আমার বের করতে হবে। আচ্ছা এখন স্যার দেখো এখন তোমার এই NF আর NF প্রাইম তোমাকে স্যার এখন এই জিনিসটা কি করতে হবে স্যার, ভাঙতে হবে। NF এবং NF প্রাইম তোমাকে স্যার এটা কি করতে হবে স্যার, ভাঙতে হবে। এখন দেখো স্যার তোমাদেরকে আমি একটু করে বলি, তোমাদেরকে দেখাইছিলাম কিনা বলো যে এই যে আয়রন +2, দেখো তো স্যার আয়রন +2 কনভার্ট হয় কোথায়, আয়রন +3 তে। তারপর আমার MnO4 মাইনাস এ বেটা কি এখানে মনে মনে কি আছে দেখো তো, এখানে মনে মনে আছে +7। এই MnO4 মাইনাস এ বেটা কনভার্ট হয় কোথায়, এই বেটা কনভার্ট হয় ম্যাঙ্গানিজ +2 তে। তো দেখো স্যার মনে করো দেখো এখানে আমরা দেখছিলাম এটার জন্য তুল্য সংখ্যা কত হয় স্যার, 1 হয়। আর এটার জন্য তুল্য সংখ্যা কত হয় স্যার, 5 হয় কিনা বলো স্যার। এবং আমরা এই তুল্য সংখ্যাগুলো হিসাব
করছিলাম অনেক আগে। তো এখন স্যার ডিরেক্ট এই ভ্যালুগুলো আমরা এখানে কি করবো স্যার, বসাই দেবো। তাহলে আসো স্যার বসাই দিই। তাহলে দেখো এখানে দেখো আয়রনের জন্য তুল্য সংখ্যা কত হবে স্যার, ইন্টু এই এনএফ এর পরিবর্তে হবে কত 1, আর এই এনএফ প্রাইমের ভ্যালু কত হবে স্যার, এটা হবে 5। এখন নিচে একটা জাস্ট ভ্যালু হতে হবে আমার বড় হাতের এম। বড় হাতের এম মানে কি, এটা হচ্ছে যে আয়রনের কি ভর, আয়রনের মোলার ভর, মানে আয়রন +2 এর মোলার ভর। তাহলে আয়রনের মোলার ভর কত, আনসার হচ্ছে 55.8, আমাদের ওই পটের সারণীতে দেওয়া আছে। তাহলে এখন দেখো তো স্যার এখানে অজানা রাশি কি কে, এখানে দেখো তুমি স্মল এমটা জানো না, বাকি সবগুলা জানো। তাহলে এখন স্যার কি করো স্যার, কষ্ট করে স্যার একটু ক্যালকুলেটর চেপে চেপে স্যার দেখো তো এই সম্পূর্ণ ভ্যালু আর এটার মান কত আসে। তাহলে আমিও লিখি, তোমরাও করো। তাহলে এখানে আমার এম এর ভ্যালু আসতেছে এটা। তাহলে সুতরাং বলতে পারি, সুতরাং এম ইকুয়াল টু হোয়াট, এম ইকুয়াল টু আসতেছে আমার এখানে আসতেছে কত, 98.5 ইন্টু 10⁻³ ইন্টু 0. কত 0.02 0.2 ইন্টু 5 ইন্টু 55.85। দেখো তো স্যার নিয়ারলি 5.5 গ্রাম মনে হয় আসবে। দেখো তো কত, হ্যাঁ 5.5 গ্রাম, সাবাস হয়েছে স্যার, এই তো মিলছে। আনসার হচ্ছে ওই হিসাব নিকাশ করলে নিয়ারলি 5.5 গ্রামস এটাই আসবে। তার মানে তুমি লিখবা যে সুতরাং, তার মানে তুমি লিখবা এইভাবে যে লোহার তারের ভর, লোহার তারের ভর ইকুয়াল টু কত, 5.5 গ্রাম। শেষ। তো স্যার দেখো একটা কোয়েশ্চেন লিখছি, কোয়েশ্চেনটা কি যে আগের মতোই যে বলছে যে কি একটা দ্রবণ আছে আমার কাছে, সেটা কি একটা আয়রন +2 এর দ্রবণ আছে, তারপর বলছে যে কি একটা KMnO4 এর দ্রবণ আছে। হ্যাঁ, তো বলছে যে কি আমি এই KMnO4 দ্রবণটা কোথায় প্রবেশ করাইলাম, এই যে আমার এখানে আয়রনের এখানে প্রবেশ করাইলাম। তাহলে কি হবে, তাহলে কিছুই না, ওই আবার আগের মতো Fe+2 আর হচ্ছে যে কি MnO4 মাইনাসের রিয়াকশনটা হবে। তো এখন বলছে যে কি আগে দেখো আমাকে জানতে চাইছিল লোহার ভর কত, কিন্তু এখন দেখো এখন দেওয়া আছে কি, এখন এর ঘনমাত্রা দেওয়া আছে আর এর আয়তন দেওয়া আছে। আর MnO4 এর দেখো স্যার, MnO4 এর ঘনমাত্রা দেওয়া আছে এবং দেখো স্যার আমাকে বের করতে বলছে আয়তন। প্রশ্নটা পড়লে আমরা ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। দেখো বলছে যে কি 20 ml 0.1 মোলার দ্রবণে, তার মানে দেখো এটার M এবং V দেওয়া আছে অথবা S এবং V দেওয়া আছে। দেখা গেল Fe+2 কে জারিত করতে KMnO4 এর 0.1 মোলার প্রয়োজন হলে, তার মানে এখানেও ঘনমাত্রা দেওয়া আছে। জানতে চাইছে কি দেখো বিক্রিয়ায় কত ml, কত আয়তন KMnO4 প্রয়োজন হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই প্রবলেম আর আগের প্রবলেম মোটামুটি কাছাকাছি, জাস্ট এখানে ইনফরমেশন ভিন্ন দেওয়া হয়েছে। দেখো তো আগের ম্যাথে আমার ইনফরমেশন দেওয়া ছিল কিসের স্যার, আগের ম্যাচে ইনফরমেশন ছিল ভরের, আর এই ম্যাচে স্যার ভরের ইনফরমেশন দেয় নাই। এই ম্যাথে আমাকে ঘনমাত্রা ইনফরমেশন দিছে আর সাথে দিছে আয়তনের ইনফরমেশন। তাহলে বুঝে গেছি এখানে আমার মূল সংখ্যাকে জাস্ট ভাঙতে হবে কিভাবে, যে ঘনমাত্রা S ইন্টু আয়তন V অথবা ঘনমাত্রা M ইন্টু আয়তন V, এই ফরম্যাটে ভাঙতে হবে। এটা প্রথমে আমরা বুঝে গেছি। তাহলে এখন আসো ম্যাথটা আমরা সলভ করি। তো স্যার এখানে তোমাকে আমি দেখাই দিলাম কিভাবে ধাপে ধাপে সলভ করতে হয়, এটা তুমি বোর্ড পরীক্ষা স্যার অ্যাপ্লাই করবা এইভাবে, বুঝছো? যে প্রথমে কি করবা, যে জারক বিজারক আলাদা করে লিখবা, দেন হচ্ছে যে কিভাবে লিখবা, যে আমরা বলবো যে কি এখান থেকে আমরা পাই 1 গ্রাম তুল্য Fe+2 সমান 1 গ্রাম তুল্য KMnO4, এইভাবে ডিরেক্ট তোমার ধাপে ধাপে আগাইবা। আচ্ছা, তো এখানে স্যার তোমাদেরকে আমি জাস্ট মেইন পার্টটা করে দিচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে এখন আসলে এটা কিভাবে করব, তুমি এখানে বলবা যে কি প্রথমে যে এখান থেকে তুমি বলতে পারবা যে 1 গ্রাম তুল্য কি স্যার Fe+2 সমান সমান আমি কি বলতে পারবো, যে 1 গ্রাম তুল্য কি, 1 গ্রাম তুল্য KMnO4। তাহলে এখন আসো আমরা ভাঙিয়ে ফেলি। আমরা জানি গ্রাম তুল্যকে যদি ভাঙতে হয় তাহলে কি জানি আমরা N ইন্টু NF, আর এটা কি হবে স্যার N প্রাইম ইন্টু কি হবে স্যার NF প্রাইম। এখানে একটু স্যার কষ্ট করে পাশে দিয়ে স্যার পরিচয়গুলো লিখে রাখবা কোনটা কি, যে যেখানে NF মানে হচ্ছে কি স্যার, NF মানে হচ্ছে যে কি আয়রন+2 এর কি স্যার তুল্য সংখ্যা, আয়রন+2 এর তুল্য সংখ্যা। আর NF প্রাইমটা কি, NF প্রাইমটা হচ্ছে
আমার MnO4 মাইনাসের কি সংখ্যা, তুল্য সংখ্যা। এখানে স্যার KMnO4টা ফুল লেখার দরকার নাই, জাস্ট MnO4 মাইনাস লিখলে হয়ে যাবে স্যার। ওকে, তাহলে এখন আসি হিসাব নিকাশ শুরু করি। এখন স্যার তোমার কাজ হচ্ছে মূল সংখ্যাকে ভাঙা। এখানে স্যার মূল সংখ্যাকে ভাঙার উপরে ডিপেন্ড করতেছে যে তুমি ম্যাথমেটিক্যালি কেমনে আগাবা। তাহলে এখন আসো আমরা এখানে আয়রনকে মূল সংখ্যা ভেঙে ফেলি। তাহলে আয়রনকে আমরা কেমনে ভাঙবো স্যার, S ইন্টু ভি। এস মানে কি স্যার, ঘনমাত্রা ইন্টু আয়তন ইন্টু কি স্যার, ইন্টু NF ইন্টু কি স্যার, NF ইন্টু NF সমান সমান, এখানে স্যার দেখো N প্রাইম আছে, N প্রাইম মানে কি হবে স্যার, এটা ঘনমাত্রা আকারে ভাঙো, তাহলে কি হবে স্যার, S প্রাইম ইন্টু ভি প্রাইম ইন্টু কি স্যার, NF প্রাইম। এখন জাস্ট তুমি স্যার ইনফরমেশনগুলো দেখে দেখে বসায় দাও, তাহলে স্যার আনসার দেখো মিলে যাবে। দেখো প্রথমত এটার কত 0.1 মোলার হবে, আর এটার আয়তন কত 20 ml, তাহলে 20 ml 20কে 1000 দ্বারা ভাগ করে লিটারে নিয়ে যাবা, ইন্টু NF কত হবে, এটার 1 হবে তুল্য সংখ্যা। এরপর দেখো তো স্যার এখানে এটার S প্রাইম কত দেওয়া আছে, S প্রাইম দেওয়া আছে 0.1 মোলার, আয়তন কত এটা বের করতে হবে, আর তুল্য সংখ্যা কত স্যার 5, এটা আমার দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন স্যার তুমি কি করবা স্যার, এটাকে সম্পূর্ণ কাছে হিসাব নিকাশ করবা। তাহলে স্যার এটাকে যদি তুমি সম্পূর্ণভাবে হিসাব নিকাশ করো, একটু ক্যালকুলেটরে তুলো স্যার, দেখো স্যার আনসার কত আসবে। তুমি যদি স্যার এটাকে স্যার সম্পূর্ণভাবে স্যার প্রসেস করো, দেখবা যে এটার ভ্যালু তুমি ভি সমান কত পাচ্ছ, দেখবে যে ভি সমান পাচ্ছ তুমি 0.004 লিটার, অর্থাৎ কত হবে, প্রায় 4 ml আর কি। দেখো তো স্যার তোমাদের এই ভ্যালুটা আসে কিনা। তো এই ফরম্যাটে যদি তুমি যদি পরীক্ষার মধ্যে করো স্যার, বোর্ড পরীক্ষায় আমি কিন্তু এই ফরম্যাটটা আমার সব স্টুডেন্টকে সবসময় শিখাইছি, ওরা কিন্তু সবাই এটা অ্যাপ্লাই করে করে আসছে, এবং সবাই কিন্তু এজেসিতে তোমার ভালো মার্ক পাইছে। এই জন্য এটাতে স্যার কোনো ভয় নাই এই প্রসেসে। আর এটা স্যার এমন না যে কোনো এটা কোনো শর্টকাট প্রসেস, এটা কোনো স্যার শর্টকাট না, এটা স্যার আমাদের বইয়ের প্রসেসই, জাস্ট একটু কি করে দাও, একটু ঘুরাই দেওয়া আর কি। অনেকে করে কি পরীক্ষার মধ্যে ডিরেক্ট স্যার এভাবে মেরে দেয় যে আমরা জানি N ইন্টু NF সমান N প্রাইম ইন্টু NF প্রাইম, ডিরেক্ট এটা মারবা না, তুমি তার আগে একটা লাইন লিখবা এটা, এবং এর আগে আরেকটা লাইন রয়েছে কি স্যার, বিক্রিয়াটা লিখবা, ঠিক আছে, তাইলে হচ্ছে যে কি ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ওকে, তাহলে এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট প্রবলেমে 3 নম্বরে। তো নেক্সট প্রশ্ন কি বলতেছে দেখো, বলতেছে 2.4 গ্রাম FeSO4 কে সালফিউরিক অ্যাসিডের মধ্যে জারিত করতে কত গ্রাম KMnO4 দরকার হবে। তো এই কোয়েশ্চেনটা স্যার তোমরা আমাকে একটু করে দাও স্যার। জাস্ট তোমরা আমাকে ওই ওই ডাইরেক্ট সূত্র মেরে আমাকে আনসারটা বললে হবে, যে N ইন্টু NF সমান কি N প্রাইম ইন্টু NF প্রাইম, এমনি করে বললে হবে আমাকে, শেষ। দেখি তাহলে স্যার এখন আমরা কোয়েশ্চেনটা সলভ করি, দেখি কোয়েশ্চেনে কি কি বলতেছে। কোয়েশ্চেনে বলতেছে আমারে যে দুইটা পাত্র দেওয়া আছে, একটা পাত্রে কি, একটা পাত্রে আমার লোহার আকরিকের 100% দ্রবণ আছে, মানে 100 ml দ্রবণ আছে। লোহার আকরিক মানে কি, এখানে বিশুদ্ধ লোহা আছে, সাথে কিছু কি আছে, সাথে কিছু ভেজাল আছে। ভেজাল মানে কি, এখানে থাকতে পারে এটার সাথে ম্যাঙ্গানিজ থাকতে পারে, থাকতে পারে হচ্ছে যে কি অন্যান্য ধাতুগুলার অক্সাইড পারঅক্সাইড থাকতে পারে। হ্যাঁ, তো এখানে আমার বিশুদ্ধ লোহা নাই, এখানে লোহার পাশাপাশি আর অনেকগুলো কি আছে স্যার, ভেজাল আছে, এই জন্য এটাকে বলা হয় লোহার আকরিক। হ্যাঁ, দেখো লোহার আকরিকের একটা দ্রবণ আছে 100 ml, তারপর বলছে যে কি আরেকটা পাত্র আছে, যে পাত্রে 0.02 মোলার আর 22.5 ml এর KMnO4 আছে। তো বলছে যে কি আমি এই 100 ml দ্রবণ থেকে একটা ছোট্ট একটা মগ নিয়ে কেটে আমি এখান থেকে 25 ml নিলাম। বলছে যে কি এই 25 ml দ্রবণ নিয়ে আমি করছি কি এটার সাথে KMnO4 এর পাত্রে রিয়েকশন করাই দিছি, যাতে করে জারণ বিজারণ রিয়েকশন হয়। তো বলছে যে কি এরকম যদি হয় তাইলে লোহার শতকরা পরিমাণ কত, অর্থাৎ এই আকরিকের ভিতরে লোহার কত পার্সেন্ট আছে। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমি এটাকে একটু কয়েকটা ধাপে ভাগ করি। হ্যাঁ, আমি এই ম্যাথটাকে দুটো ধাপে ভাগ করবো। কিরকম দুটো ধাপ, আমি প্রথম ধাপে কি করব, প্রথম ধাপে আমি এখানে সাধারণ জারণ বিজারণ ইউজ করব। কি করব, প্রথমে আমরা এই ম্যাথের মধ্যে কি করব স্যার, সাধারণ জারণ বিজারণ কনসেপ্ট ইউজ করব, সাধারণ জারণ বিজারণের কনসেপ্ট ইউজ করব, যেটা আমরা একটু আগে করছি। হ্যাঁ, তাহলে আসো এটা আমরা প্রথমে করে ফেলি, বাকি ধাপটা পরে দেখা যাবে। তাহলে আসো এটা আমরা স্টার্ট করি। তাইলে
এখানে আমার কি কি দেওয়া আছে, এখানে আমাকে ইউজ করতে হবে এই আয়রন +2 এর সাথে কার রিয়াকশন, আয়রন +2 এর সাথে এই যে আমার KMnO4 আছে, এই KMnO4 এর রিয়াকশন। তাহলে আসলে আমরা লিখে ফেলি। তাহলে এখানে কি হবে স্যার, এখানে হবে স্যার N * NF সমান সমান কি হবে স্যার, N' ইন্টু কি হবে স্যার, NF'। এরপরে তাহলে এখানে আমি মোল সংখ্যা ভাঙবো কিভাবে, যেহেতু আমাকে লোহার শতকরা পরিমাণ চাইছে, তাহলে স্বাভাবিক আমার লোহার এখানে কি দরকার, আমার এখানে অ্যাকচুয়ালি লোহার ভরটাকে দরকার। তাহলে লোহার ভর মানে কি স্যার, স্মল m বের করতে হবে। তাহলে এই nটাকে ভাঙবো কিভাবে, স্মল m বাই বড় হাতের m ইন্টু NF। আর এই বেটার দেখো কি দেওয়া আছে, ঘনমাত্রা আর আয়তন, তাহলে ঘনমাত্রা S ইন্টু আয়তন V প্রাইম ইন্টু কি স্যার, NF প্রাইম হবে। তাহলে এখন আসো ভ্যালুগুলো বসাই ফেলি। এখানে হচ্ছে স্মল m, আর যেহেতু এখানে লোহার টুকরা মানে আয়রন +2 রিঅ্যাকশনটা করতেছে। আরেকটা কথা বলি স্যার, দেখো আমি যখন সম্পূর্ণ লোহার আকরিকটাকে, দেখো স্যার আমি যখন সম্পূর্ণ এই যে লোহার আকরিকের সাথে KMnO4 এর রিঅ্যাকশন করাবো স্যার, KNMn কেন হয়ে গেছে, সরি KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিঅ্যাকশন করাবো। এখান থেকে স্যার মূলত রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে কে, এখানে কে কে আছে স্যার, এখানে লোহাও আছে প্লাস কে আছে, প্লাস আছে ভেজাল, লোহাও আছে ভেজাল আছে, প্লাস হচ্ছে কি KMnO4। তো দেখা যাবে কি এই যে আমার এই আয়রনটা, এই লোহাটা ডিরেক্ট আমার রিঅ্যাকশন করবে কার সাথে জানো স্যার, KMnO4 এর সাথে রিঅ্যাকশন করবে। এই ভেজালটা কোনো রিঅ্যাকশনই করবে না। এই জন্য স্যার আমি দেখো ডিরেক্টলি এখানে লিখছি কি স্যার, Fe+2 আর কি KMnO4। আর এখানে একটা কথা লিখতে ভুলিও না স্যার, নিচে লিখিও প্রশ্নের এখানে যে অ্যাসিডিক মাধ্যম এমনি করে লিখবা স্যার, কারণ এই রিঅ্যাকশনটা কিন্তু মিডিয়াম ছাড়া হবে না। এবার বুঝতে পারছো কিনা বলো, লোহার আকরিকের মধ্যে থাকা অন্যান্য ভেজাল অংশ কিন্তু জীবনেও KMnO4 এর সাথে রিঅ্যাকশন করবে না। অনলি রিঅ্যাকশন করবে কে, অনলি রিঅ্যাকশন করবে আমার এই যে পটাশিয়াম বেটাটাই রিঅ্যাকশন করবে, পটাশিয়াম না সরি আয়রন বেটাটাই কি করবে স্যার, রিঅ্যাকশন করবে। ঠিক আছে, তো এই হচ্ছে ম্যাথের মেইন কনসেপ্ট। অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনি লিখছেন লোহার আকরিক, পরে দেখলাম যে এখানে ডিরেক্ট আপনি লিখছেন লোহা, Fe+2 হিসাব তো বুঝলাম না। হিসাব হচ্ছে এরকম, কারণ লোহার আকরিকের ভিতরে যতগুলা ভেজাল তেজাল আছে এরা জীবনেও রিঅ্যাকশন করবে না KMnO4 এর সাথে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অনলি রিঅ্যাকশন করবে আমার আয়রন। ওকে, তাইলে এখন আমরা সুন্দর করে দেখি, কষ্ট করে সুন্দর করে ভ্যালুগুলো বসায় বসায় ভ্যালু আমরা বের করে ফেলে দেখি যে m এর মান কত। দেখি স্যার তোমরা একটু আমাকে m এর মানটা বের করে দাও, আমি তোমাদের ভ্যালুগুলো লিখে দিচ্ছি। m ডিভাইড বাই কত, 55.8 ইন্টু 1 সমান সমান এখানে কত 0.02, আয়তন হচ্ছে কত 22.5 ml, এটারে 1000 দিয়ে ভাগ করে নেবা ইন্টু NF প্রাইম হচ্ছে কত স্যার, এখানে 5 হবে। তো স্যার একটু তোমরা হিসাব নিকাশ করে দেখো তো স্যার স্মল m এর ভ্যালু কত আসে। 0.1256 হ্যাঁ 0.125 নিলাম আমরা, 0.125 গ্রামস। তাইলে আমরা বুঝে গেলাম আমি যখন 25 ml নিয়ে কাজ করছি, দেখো স্যার সরি হ্যাঁ আমি স্যার যখন 25 ml আকরিক নিছি, 25 ml আকরিক নিছি ছোট্ট একটা ওখানে, তো 25 ml আকরিকে লোহা আছে কত, লোহা আছে হচ্ছে আমার মানে আয়রন আছে 0.125 গ্রাম, 0.125 গ্রাম আছে। 25 ml আকরিকে, 25 ml আকরিকে লোহা আছে কত, লোহা আছে 0.125 গ্রাম, লোহা আছে কত 0.125 গ্রাম। কিন্তু স্যার দেখো এখানে আমরা যখন স্যার প্রবলেমটা করছিলাম আমার আকরিক ছিল অ্যাকচুয়ালি কত, আমি তো জাস্ট 25 ml নিয়ে করে না পাইছি এতটুকু, কিন্তু দেখলাম আমার আকরিক ছিল অ্যাকচুয়ালি কত ml স্যার, 100 ml ছিল না। তাহলে এখন আমার এই জিনিসটাকে একটু করে কনভার্ট করতে হবে 100 ml এ। যেমন 25 ml আকরিকে যদি 0.125 থাকে, তাহলে সুতরাং 1 ml আকরিকে আছে কত, সুতরাং 100 ml আকরিকে লোহা আছে কত। তাহলে এটা আমরা বের করে ফেলতে স্যার দেখি কত আছে। তাহলে এখানে হবে 0.125 ডিভাইড বাই কত 25 ইন্টু কত হবে 100। তাহলে এটা তুমি যদি হিসাব নিকাশ করো 100 ml এ কতটুক আছে, 25 5 5 25 125 0.5 দেখো তো স্যার এটা 0.5 গ্রাম আছে কিনা দেখো তো কত আছে এক্স্যাক্টলি 0.5। এই কি বলে অনন্যা, আচ্ছা ঠিক আছে তাইলে 0.5 গ্রাম। আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম। এখন এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল লোহার পরিমাণ কোথায়, আমার ওই যে 100 ml যে আকরিক আছে ওই 100 ml আকরিকের ভিতরে। তাহলে এখন আমার কি করতে হবে, এখানে কিন্তু আমার আনসার কিন্তু শেষ হয় নাই,
0.5 গ্রাম। তাহলে আমরা স্টেপ 1 যেটা দরকার সাধারণ জারণ বিজারণ, ওটা কিন্তু আমরা করে ফেলছি, ওটা করে আমি পাইছি কত, এই 0.5 গ্রাম। এরপরের কাজ কি, এরপর আমার স্টেপ 2 হচ্ছে কি, সুন্দর করে শতকরায় প্রকাশ করা। স্টেপ 2 কি, স্টেপ 2 হচ্ছে যে কি, শতকরায় প্রকাশ। তাহলে আসো এখন সুন্দর করে শতকরায় প্রকাশ করে ফেলি। কেমনে করতেছি দেখো স্যার, তুমি বলবা যে কি এখানে আমার লোহার আকরিক ছিল কত স্যার, তুমি বলবা যে কি, 1.5 গ্রাম আকরিকে, এবার লিখবে এভাবে যে 1.5 গ্রাম আকরিকে লোহা, লোহা হচ্ছে কত, লোহা হচ্ছে আমার 0.5 গ্রাম। তাহলে সুতরাং আমি যদি এটাকে পার্সেন্টেজে প্রকাশ করি, তাহলে পার্সেন্টেজে প্রকাশ করার জন্য কি করতে হয়, তাহলে সুতরাং শতকরায় কতটুকু থাকবে বলো তো, শতকরা থাকবে এই যে উপরে থাকবে আমার লোহার পরিমাণ, নিচে থাকবে আমার মোট পরিমাণ। 1.5 স্যার আমি লিখি নাই, খাইছে রে, এখানে স্যার হবে এই যে ইনফরমেশন মিস চলে গেছে, এখানে স্যার আমার 1.5 গ্রাম লোহার আকরিককে আমি পানিতে দ্রবীভূত করে 100 ml করছি আর কি। এখানে প্রশ্নটা একটু মিস চলে গেছে। এখন দেখো স্যার কি করবে এখানে, যে 1.5 গ্রাম আকরিকে লোহা আছে কত 0.5, তাহলে এখন এটাকে সুন্দর করে জাস্ট 100% করে দিলে আমার খেলা শেষ। তাহলে আনসার আসবে 33.5 গ্রাম সম্ভবত, 3.5%, সরি। তাহলে এটা হচ্ছে যে কি আমার আনসার, শেষ। তাহলে মোটামুটি আমাদের এই রকমের পার্সেন্টেজের ম্যাথ আমাদের শেষ হয়ে গেল। তো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু স্যার অনেক বেশি পপুলার, এগুলো হচ্ছে স্যার পরীক্ষার মধ্যে কিন্তু আসে। তো তোমাদেরকে এরকম একটা প্রবলেম আমি করতে দিই এখন, তাইলে তোমরা দেখি পারো কিনা। ওকে স্যার, সবার লেখা হলে একটু বলিও। দেখো এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবা, যে তিনটা পাত্র দেওয়া আছে, একটাতে অক্সালিক অ্যাসিড, একটাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, একটাতে FeSO4, বলছে যে কি এটা লিখে একটা কথা লিখে রাখিও যে অম্লীয়। ওকে আচ্ছা, হ্যাঁ। তাহলে এখন দেখো, এখন তোমার এখানে কি করতে হবে, বলছে যে কি এ এবং বি পাত্র ইউজ করে তোমাকে সি এর মানটা ইউজ করতে, সি এর মানটা বের করতে বলছে। আমি তোমাকে কাজটা বলি কি জানো, তুমি প্রথমে কি করবা, এ পাত্র আর বি পাত্র ইউজ করবা। এ পাত্র মানে কি, অক্সালিক অ্যাসিড, যে আমার H2CO4, তুমি এই অক্সালিক অ্যাসিডের সাথে এই যে দেখো KMnO4 এর যখন রিঅ্যাকশন করবা, দেখো স্যার তোমার কিন্তু KMnO4 এর কি দেওয়া আছে, তোমাকে KMnO4 এর আয়তন ভি দেওয়া আছে, দেখো স্যার ঘনমাত্রা m কিন্তু দেওয়া নাই। আবার এই অক্সালিক অ্যাসিডের পাত্র দেখো তোমাকে ঘনমাত্রাও দেওয়া আছে, আয়তন ভিও দেওয়া আছে, দেখো স্যার ঘনমাত্রাও দেওয়া, আয়তন ভিও তোমাকে দেওয়া আছে। তো তুমি কি করবা, এই প্রথমে নরমাল জারণ বিজারণ করবা কার মধ্যে, প্রথমে তুমি নরমাল জারণ বিজারণ করবা কার মধ্যে, এই যে আমার এ এবং বি পাত্রের মধ্যে তুমি প্রথমে কি করবা, নরমাল জারণ বিজারণ করবা। একটু করে ক্লিয়ারলি লিখে দিই, তুমি স্যার স্টেপগুলো লিখে নাও, এটা সলিউশন তুমি নিজে নিজে করতে পারবা। দেখো স্টেপগুলো কিভাবে আগাইবা, এই টাইপের প্রবলেম এগুলো স্যার মূলত বোর্ড পরীক্ষায় আসে আর কি, যেরকম তিনটা পাত্র দিয়া দেয়, বলে যে কি এক পাত্রের সাথে আরেক পাত্র ইউজ করে নেক্সট পাত্রে কি বের করো, ওই ঘনমাত্রা বা সামথিং বের করো। তোর প্রথম কাজ কি, দেখো স্যার প্রথম কাজ হচ্ছে যে কি, ওই আমার অক্সালিক অ্যাসিডের সাথে KMnO4 তুমি কি করবা, রিঅ্যাকশনটা করাই দেবা। যে এখানে কি কি দেওয়া আছে, দেখো স্যার এটার ঘনমাত্রা দেওয়া আছে, এটার আয়তন দেওয়া আছে, এটার ঘনমাত্রা দেওয়া নাই, আয়তন দেওয়া আছে। তুমি কি করবা, তাইলে এখান থেকে রিঅ্যাকশন করে, তুমি এখান থেকে রিঅ্যাকশন করে আগে ভি প্রাইমটা বের করবা, এটা হলো স্টেপ 1। এরপরে স্টেপ 2 কি করবা, দেখো এখন তোমার কাছে কি আছে, এখন তোমার কাছে KMnO4 এর ঘনমাত্রাও আছে, আয়তনও আছে। আর দেখো তোমাকে আয়রনের এটা বের করতে বলছে কিনা দেখো, আর দেখো কোয়েশ্চনে তোমার কিন্তু আয়রনের ভলিউম দেওয়া আছে স্যার 12.4 ml, তার মানে তোমার কাছে আয়রনের আয়তন দেওয়া আছে ভি ডাবল প্রাইম, দেওয়া নাই কি বলতো, দেওয়া নাই তোমাকে জাস্ট এম ডাবল প্রাইমটা দেওয়া নাই। অথবা তুমি চাইলে এখান থেকে এই এমভিটা তোমার ইউজই করতে হবে না, তুমি কি করবা জানো স্যার, ডিরেক্ট এখান থেকে তুমি এখানে ডিরেক্ট স্যার সূত্র ইউজ করবা কোনটা, যে আয়রন প্লাস 2, তো তুমি এখানে সূত্র ডিরেক্ট ইউজ করবা m ডিভাইড বাই বড় হাতের m, যেখানে স্মল m এর ভ্যালু হচ্ছে কত 55.85। তুমি দেখো আবার আগের মতো করে নরমাল জারণ বিজারণ করলে এখান থেকে কিন্তু স্মল m এর ভ্যালুটা বের হয়ে আসতেছে। স্যার তোমরা একটু আমাকে বলো যে এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা, বলো স্যার, মানে এটার সলিউশন পদ্ধতিটা বুঝতে পারছো অনন্যা? হ্যাঁ, সলিউশন পদ্ধতি বুঝতে পারো, এটা একটু করে স্যার বা বাসায় এটা নিজ দায়িত্বে করবা।
এটা একটু বাসায় নিজ দায়িত্বে করে নেবা, কারণ এই টাইপের প্রবলেমগুলোই মূলত বোর্ড পরীক্ষায় আসে আর কি। যা যা করাইলাম এর মধ্যে ইনশাল্লাহ আমাদের 100% বোর্ড পরীক্ষা কভার হয়ে গেছে। এখন ওগুলা তোমাকে এখন জাস্ট দেখায় দেওয়া যে কি করলে ম্যাথগুলো ভালো করে পারবো। এখানে দেখো স্যার একাধিক বিক্রিয়া কেস একটা দেওয়া হলো নতুন টাইপ 3। দেখো স্যার এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে যে 10.8 গ্রাম চুনা পাথরকে অক্সালিক অ্যাসিডে দ্রবীভূত করে ক্যালসিয়াম অক্সালেটের অধক্ষেপ তৈরি করা হলো। এখন আমরা করছি কি, এই ক্যালসিয়াম অক্সালেটের অধক্ষেপকে KMnO4 দ্বারা আমরা কি করছি স্যার, প্রমিতকরণ করছি। তো দেখো স্যার এখানে রিঅ্যাকশনগুলো কিভাবে হচ্ছে এটা তুমি আনসার করবা কিভাবে, তুমি আগে এটা কনসেপ্টটা বুঝো স্যার। দেখো কনসেপ্ট একটু করে বুঝো। কনসেপ্ট হচ্ছে কি, যে এখানে আমার প্রথমে চুনা পাথর আছে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমি রিঅ্যাকশন করাইলাম কাকে, অক্সালিক অ্যাসিড H2C2O4 কে। তো বলছে যে রিঅ্যাকশন করার ফলে কি হবে, এদের রিঅ্যাকশন ফলে এখান থেকে প্লাস মাইনাস এদিক ওদিক করলে ক্যালসিয়াম অক্সালেট কি হচ্ছে, প্রডিউস হচ্ছে। আচ্ছা, এখানে ক্যালসিয়াম অক্সালেট প্রডিউস হচ্ছে। দেন বলতেছে কি, এখান থেকে যে ক্যালসিয়াম অক্সালেটটা প্রডিউস হয়, আমি করছি কি এখানকার এই যে ক্যালসিয়াম অক্সালেটটার সাথে সিএস কি লিখলাম, এটা এই যে ক্যালসিয়াম অক্সালেটটা লিখলাম CaC2O4, এই ক্যালসিয়াম অক্সালেটের সাথে আবার রিঅ্যাকশন করলাম কাকে, KMnO4 এর রিঅ্যাকশন করে দিলাম, শেষ। দেখো স্যার এখানে তাহলে আমার পরপর দুইটা রিঅ্যাকশন কিনা বলো। তো এখন প্রশ্ন হচ্ছে যে কি ভাই, আমি যখন হিসাব নিকাশ করব, আমি এখানে কার সাথে কার হিসাব নিকাশ করব। তো স্যার তুমি আগে এতটুকু পর্যন্ত লিখে ফেলো, আমি তারপর তোমাকে কিভাবে আনসারটা করতে এটা দেখাচ্ছি। লেখা হলে একটু বলিও। তাহলে এখন দেখো স্যার, আমি এখান থেকে একটা সুন্দর একটা কথা লিখতে পারি কিনা দেখো, এরকম করে অনেকটা, দাঁড়াও মুছে দিই। এখন তোমাকে আমি দেখাই যে প্রথম আমি রিঅ্যাকশনগুলো লিখি, যে প্রথম রিঅ্যাকশনটা হচ্ছে কি, প্রথম রিঅ্যাকশন হচ্ছে এই যে আমার অক্সালিক অ্যাসিড তার সাথে হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেটের চোরা পাথর, এরা রিঅ্যাকশন করলে কি তৈরি হয়, রিঅ্যাকশন করলে ক্যালসিয়াম অক্সালেট তৈরি হয়, সাথে আবার কার্বন ডাইঅক্সাইড হয়, পানিও হয়। বাট এগুলো আমি লিখতেছি না কেন, কারণ দরকার নাই আমার ম্যাথ করার জন্য, জাস্ট যতটুকু দরকার এগুলো লিখতেছি। সেকেন্ডে দেখো কি করতেছি, এই যে ক্যালসিয়াম অক্সালেট যেটা আছে, এই সেম ক্যালসিয়াম অক্সালেটটাকে নেব, এই সেম ক্যালসিয়াম অক্সালেটটাকে নিয়ে আমি কার সাথে টাইট্রেশন করাবো, আমার KMnO4 এর সাথে টাইট্রেশন করাবো। এখন দেখো স্যার, তুমি এই বিক্রিয়া থেকে এইভাবে লিখতে পারো কিনা, তুমি এমনি লিখতে পারো, বলবা যে কি এখান থেকে আরে ঝাঁটার বাড়ি, তুমি এখানে লিখতে পারো এইভাবে, বলবা যে কি আমি উক্ত রিঅ্যাকশন থেকে কি পাই, আমি বলতে পারবো এখান থেকে এই যে আমার 1 গ্রাম তুল্য অক্সালিক অ্যাসিড H2C2O4 সমান সমান আমি কি বলতে পারবো, 1 গ্রাম তুল্য ক্যালসিয়াম কার্বনেট, এটা সমান সমান আমি কি বলতে পারবো, 1 গ্রাম তুল্য কি ক্যালসিয়াম অক্সালেট। এটা হলো রিঅ্যাকশন 1 এর জন্য, ঠিক আছে না। দেখো স্যার রিঅ্যাকশন 2 এর জন্য আমি কি বলতে পারবো, রিঅ্যাকশন 2 এর জন্য আমি বলতে পারবো ঠিকই কি দেখো তো স্যার, ওই যে 1 গ্রাম তুল্য CaC2O4 মানে ক্যালসিয়াম অক্সালেট সমান সমান আমি কি বলতে পারবো, আমি বলতে পারবো 1 গ্রাম তুল্য KMnO4। এটা করলাম ইকুয়েশন নাম্বার কত, 2। তাহলে দুই রিঅ্যাকশন আমি দুইটা জিনিস পেলাম। স্যার দেখো তো এখানে কি আছে, স্যার দেখো তো এখানে আছে আমার 1 গ্রাম তুল্য ক্যালসিয়াম অক্সালেট, আবার দেখো স্যার এখানেও আছে কি এই 1 গ্রাম তুল্য ক্যালসিয়াম অক্সালেট। এটা ঘাম হয়ে গেছে কেন রে বাবা, এটা 1 গ্রাম লিখতে গিয়ে কত বিশ্রী আমার লেখা রে, 1 গ্রাম। ওকে হ্যাঁ, দেখো স্যার এখানেও স্যার এটাও আছে এখানেও আছে, মানে দেখো স্যার বাম পক্ষ সমান, তাহলে কি স্যার আমি এখান থেকে বলতে পারবো না যে, আমি দেখো স্যার তাহলে এখান থেকে বলতে পারি 1 এবং 2 স্যার দেখো স্যার এ পার্ট যদি সমান হয়, স্যার দেখো তো আমি এখান থেকে কি এরকম বলতে পারতেছি না, দাঁড়াও তো পেজ এড করা হয় না, একটু দাঁড়াও, হ্যাঁ সরি। তো স্যার আমি কি এখান থেকে বলতে পারতেছি না এইভাবে, যেরকম বলতে পারি না, যে এখান থেকে বলতে পারি না আমি এখন এই যে 1 গ্রাম তুল্য অক্সালিক অ্যাসিড সমান সমান 1 গ্রাম তুল্য ক্যালসিয়াম কার্বনেট সমান সমান এই যে আমার 1 গ্রাম তুল্য কি KMnO4
স্যার আমি এটা বলতে পারি, একটু বলো তো আমাকে। এই এখান থেকে যেহেতু দেখো স্যার 1 আর 2 নম্বর সমীকরণে দেখো স্যার বাম পক্ষ সমান, তাহলে দেখো স্যার আমি কি এটার পরিবর্তে এই সম্পূর্ণ লেখাটাকে, মানে এটাকে আমি সম্পূর্ণ এই জায়গায় লিখে দিতে পারি না, যেহেতু 1 আর 2 পরস্পর সমান। স্যার এটা বুঝতে পারছো কিনা বল একটু করে। অনন আচ্ছা ঠিক আছে, সাবাস, দুইজনে বুঝতে পারছো। তাহলে এটাই আমি জাস্ট এখানে করছি যে একটা সমীকরণ লিখে দিলাম, শেষ। এতটুকু পর্যন্ত আনতে পারা মানে তুমি অনেকটুকু ম্যাথের আগায় গেছো। এরপরে কাজকে জাস্ট দেখা যে এখানে দেখি তো আমার ডাটা দেওয়া আছে কার কার। এখানে আমার অ্যাকচুয়ালি ডাটা দেওয়া আছে কার কার, আমি জাস্ট তাদেরকে নিয়ে কাজ করব। তুমি এখান থেকে দেখতে পারবা যে ডাটা দেওয়া আছে কিন্তু কার, তুমি দেখতেছো এখানে ডাটা দেওয়া আছে 10.8 গ্রাম চুনা পাথর। চুনা পাথর কি আমি জানি, চুনা পাথর হচ্ছে মেইনলি ক্যালসিয়াম কার্বনেট, সাথে কিছু ভেজাল থাকে। তাহলে তুমি দেখতেছো যে এখান থেকে ক্যালসিয়াম কার্বনেটের ভ্যালু দেওয়া আছে, আর দেখো KMnO4 এর ভ্যালু দেওয়া আছে। তাহলে স্যার দেখি তোমার মাথা কি বলে, তোমার ব্রেন কি বলে, তুমি এখান থেকে কোন দুইটাকে নিয়ে কাজ করবা বলো তো। বলো, এখানে 3টা আছে, তুমি এখানে কাকে কাকে নিয়ে কাজ করবা বলো। ক্যালসিয়াম কার্বনেট আর KMnO4। তো সাবাস, বুঝে গেছো। তাহলে আমরা এখান থেকে কাজ করব মূলত এইভাবে, আমরা মূলত কাজ করব এখান থেকে 1 গ্রাম তুল্য 1 গ্রাম তুল্য ক্যালসিয়াম কার্বনেট সমান সমান 1 গ্রাম তুল্য KMnO4। ইয়েস, আমরা কাজ করব এটা দিয়ে। তাহলে এখন আসো আমার কাজ শুরু করি। এতটুকু পর্যন্ত যদি হয়ে যায় তাহলে তোমার ম্যাথের 50% শেষ। অনেকে কি করে, এই সমীকরণ দুইটা দেখার পর এটা বুঝতে পারে না যে আমি আসলে কাজ করব কি থেকে কি। হ্যাঁ, তো এই ধরনের ম্যাথ এগুলো স্যার মূলত অ্যাডমিশনে আসে আর কি, এগুলা এইচএসসিতে তেমন একটা আসে না। এগুলো মূলত অ্যাডমিশনের মধ্যে আসে আর কি। হ্যাঁ, তো এই টাইপের প্রবলেমগুলো সমস্যা কি, যে পোলাপান একটু তালগুল পাকাই ফেলে যে আমি অ্যাকচুয়ালি কাজ করব কার সাথে কাকে নিয়ে। তোমার সবসময় মাথায় রাখতে হবে যার ডাটা দেওয়া আছে আমি তারে নিয়ে কাজ করব। তখন প্রশ্ন হচ্ছে দুইটার মধ্যে সম্পর্ক করো কিভাবে। অনেকে দেখবা যে কি এই জিনিসটা এক মুখস্থ মেরে দেয় যে 1 গ্রাম তুল্য ক্যালসিয়াম কার্বনেট সমান সমান 1 গ্রাম তুল্য KMnO4। এটা কিন্তু অনেকে বুঝেও না যে কি বলেন ভাই, কোথায় ক্যালসিয়াম কার্বনেট আর কোথায় KMnO4, এদের মধ্যে তো কোনো সম্পর্কই নাই। কিন্তু আনসার হচ্ছে ইয়েস স্যার, এদের মধ্যে সম্পর্ক আছে। দেখো স্যার আমি তোমাকে একদম ডিটেলসে দেখাচ্ছি যে কিভাবে সম্পর্কটা আনতে হয়। যে অক্সালিক অ্যাসিড, তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তারপরে ক্যালসিয়াম অক্সালেট, দেন সেকেন্ড রিঅ্যাকশনে কি এটা। আরেকটা কথা মাথায় রাখবে স্যার, কখনোই তোমার এখানে সম্পূর্ণ রিঅ্যাকশন লিখতে হবে না, কারণ আমি জানি আমার গ্রাম তুল্য দিয়ে ফুল রিঅ্যাকশন লাগে না, জাস্ট আমার বিক্রিয়ক যে ওদেরকে থাকলেই হয়ে যায়। তাহলে এখন আসো স্যার এটা তাহলে আমরা একটু সলভ করা শুরু করি। দেখো স্যার তোমাকে এখানে বের করতে বলছে কি, মূলত তোমাকে এখানে বের করতে বলছে যে আবার কি পরিমাণ চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কতটা বের করতে বলছে। তাহলে এখন আসো, দেখো স্যার আমাকে ডাটাও দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেটের, এবং দেখো স্যার বের করতে বলছে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেটের ভ্যালু কত, এটা আমাকে বের করতে বলছে একদম সোনায় সোহাগা। তাহলে এখন স্যার আমরা এটা ভ্যালুটা লিখি। প্রথমত স্যার চলে যাই আমরা KMnO4 এর দিকে। দেখলাম KMnO4 এর ঘনমাত্রা দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, তাহলে NF প্রাইম হবে। আর যেহেতু এই বেটার কি বের করতে বলছে, পার্সেন্টেজ শতকরা বের করতে বলছে, তাহলে কি দরকার, এর ভর দরকার কিনা বলো তো, ভর। তাহলে এখন আসো আমরা এটাই করব। তাহলে এটাকে ভাঙবো কিভাবে, m/m ইন্টু কি হবে NF। তাহলে এখন আসো আমরা দেখি যে ক্যালসিয়াম কার্বনেটের n ফ্যাক্টর বা হচ্ছে যে তুল্য সংখ্যা কত। স্যার মনে করে দেখো স্যার আমি জানি এই ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা পানির মধ্যে দ্রবীভূত করবো স্যার, দেখা যাবে কি জানো, দেখা যাবে আমার এখান থেকে কি তৈরি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা পাবো। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কি, এখানে দেখো তো তার মধ্যে কিন্তু 2টা করে হাইড্রোক্সিল দেওয়ার প্রবণতা আছে কাইন্ড অফ। আচ্ছা, তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে আবার ক্যালসিয়াম কার্বনেটের দুজনই বা তুল্য সংখ্যা কত স্যার, 2। অথবা তোমাকে এটা আমি আরেকভাবে বলতে পারি, এই যে দেখো স্যার আমার যেটা ক্যালসিয়াম কার্বনেট এটা কিন্তু এক ধরনের লবণ। তো সাধারণত একটা কনসেপ্ট লিখে নাও, সেটা হচ্ছে কি, লবণের ক্ষেত্রে পজিটিভ চার্জের মোট সংখ্যাটা তার কি, তার তুল্য সংখ্যা। তার টোটাল পজিটিভ চার্জটা কি তার তুল্য সংখ্যা, বা দেখবা যে অনেক বইতে বলছে কি মোট নেগেটিভ চার্জের তুল্য সংখ্যা। কারণ পজিটিভ নেগেটিভ যেহেতু সমান থাকে, একটা দিয়ে বললে হয়, আমি পজিটিভ দিয়ে বললাম। যেমন দেখো ক্যালসিয়াম কার্বনেটের এখানে ক্যালসিয়ামের মাথার উপরে কত আছে স্যার, +2 আছে না, তাহলে এখানে NF হবে কত, +2। কারণ এটা তার কি সংখ্যা, তুল্য সংখ্যা। এটা সাধারণত লবণের ক্ষেত্রে হয়, যে কোনো লবণের ক্ষেত্রে। এখন যদি তোমাকে বলা হয় যে সোডিয়াম ক্লোরাইড, এখানে কত হবে, সোডিয়ামের মাথার উপরে কত আছে প্লাস, তাহলে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে NF হবে কত, 1। আবার যদি তোমাকে এখান থেকে বলা হয় কি
আরেকটা পেজে যাই। ধরো তোমাকে এখান থেকে বলা হইলো যে কি ম্যাগনেসিয়াম সালফেট, বললো যে কি ম্যাগনেসিয়াম সালফেটের n ফ্যাক্টর ইকুয়াল টু হোয়াট। তুমি বলবা যে কি যেহেতু ম্যাগনেসিয়াম +2 এখানে হচ্ছে কত হবে, +2 হবে, শেষ, n ফ্যাক্টর বা তুল্য সংখ্যা। এটা লাগে না তেমন একটা, মাঝামাঝি কিছু কিছু জায়গায় লাগে। তার এতটুকু পর্যন্ত লেখা হচ্ছে কিনা একটু করে বলো সবার, অনন্যা আর তিশা, ওকে সাবাস। তাহলে এখন আমরা এই কাজটা করে ফেলবো। তাহলে এখানে কত হবে, ভ্যালুগুলো বসায় ফেলি। তাহলে এখান থেকে আমার স্মল এম এর ভ্যালু যায় না, এটা বের করতে হবে। ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর হচ্ছে 100 আর এটার এনএফ হবে যে কত 2। এখানে ভ্যালুগুলো দেখো কত কত দেওয়া আছে, 40 ml। তাহলে সুন্দর করে এটারে 1000 দিয়ে ভাগ করে নেবা, 40 ml। তারপর হচ্ছে দিকে দেওয়া আছে কত 0.4 মোলার, 0.4 মোলার ইন্টু এনএফ প্রাইমটা কত 5, শেষ। তাহলে এখন যদি তুমি এটা হিসাব নিকাশ করো, তুমি দেখো স্যার এখান থেকে তুমি এম এর ভ্যালু কত পাইবা, দেখবা স্যার এম এর ভ্যালু আছে 4। একটু স্যার ক্যালকুলেশন করে দেখো তো এম এর ভ্যালু 4 আসে কিনা, সবারই 4, ওকে। তাহলে এম এর ভ্যালু আমরা 4 পেয়ে গেলাম, শেষ। তাহলে আমার এখানে ভ্যালু পেয়ে গেছি, কিন্তু ম্যাথ এখানে শেষ না। আমাকে তারা বলছে কিন্তু শতকরা পার্সেন্টেজ বের করতে, অর্থাৎ আরো সুন্দর করে বলতে গেলে যেই যে 10.8 গ্রামের ভেতরে আমার চুনা পাথরের কত আছে এটা পার্সেন্টেজে বের করতে। এখন পরের লাইনটা আমরা জানি কিভাবে করতে হয়, তুমি এখন সুন্দর করে বলবে এইভাবে, বলবা যে কি 10.8 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে বিশুদ্ধ আছে কতটুকু অংশ, বিশুদ্ধ আছে আমাদের 4 গ্রাম। কত গ্রাম স্যার, 4 গ্রাম। তাহলে সুতরাং 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কত থাকবে এবং 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধ কত থাকবে, অর্থাৎ পার্সেন্টেজে প্রকাশ করে ফেলো। তাহলে কত হবে এখানে, সাইড ডিভাইডেড বাই 10.8 ইন্টু কত 100%। হিসাব নিকাশ করলে দেখো তো কত আছে, 37.05% আসবে, শেষ। ওকে ফাইন, তাহলে তো হয়ে গেল। তাহলে আমাদের মোটামুটি একটা কঠিন টাইপের, একটা কঠিন বলবো না, এটা আসলে খুবই সহজ টাইপের ম্যাথ, যদি তুমি রিঅ্যাকশনটা ধরতে পারো এটা আমাদের শেষ হয়ে গেছে। তাহলে এখন তোমাকে আমি বাসায় করার জন্য একটা হোমওয়ার্ক দিই এবং এরই মাধ্যমে আমাদের চ্যাপ্টার 3 শেষ হয়ে যাবে। তাহলে এটাই হলো হোমওয়ার্ক। দেখো এখানে বলা হচ্ছে কি 0.41 গ্রাম চুনা পাথর থেকে ক্যালসিয়াম অক্সালেট অধক্ষিপ্ত করা হলো। ক্যালসিয়াম অক্সালেট CaC2O4 নাকা বিশ্রী CaC2O4 ক্যালসিয়াম অক্সালেটকে অধক্ষিপ্ত করা হলো, যে অধক্ষিপ্ত ক্যালসিয়াম অক্সালেটকে আবার 0. ব্লা 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 একদম আগের মতোই, খালি লাস্ট একটা কথা লিখছে যে তাহলে চুনা পাথরে থাকা ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কত। তো আশা করি তোমরা এটা বুঝে গেছো যে কিভাবে বললাম, ওকে।